হ্যালো রুমকি, সুমিতকে একটু ফোনটা দে তো। রোববার তো জামাই ষষ্ঠী, তোরা দুটিতে যদি আমার নাতনি মারিয়াকে নিয়ে আমাদের বাড়িতে একটু আসতি। মায়ের কথা শেষ না হতেই রুমকি বলে, মা তুমি তো জানো তোমার জামাই একই সময় পায় না, তারপর বিদেশি অফিসের অফিসার, সপ্তাহের 6 দিনই তাকে অফিসে যেতে হয়। তাছাড়া তোমাদের বাড়ির গলির ভেতর গাড়ি নিয়ে যেতে ভীষণ অসুবিধা হয়, গাড়ি রাখার জায়গাও নেই। গত বছর ঘোষবাড়ির লালটু ঢিল ছুঁড়ে গাড়ির সাইড মিররটা ভেঙে দিল, তা সারাতে কতগুলো টাকা নষ্ট হলো। আর বলছি মা, তোমার জামাই কিন্তু ওই মুরগি টুরগি খুব একটা পছন্দ করে না, তোমার হাতে ইলিশ মাছের ভ্যাপাটা খুব ভালো খায়। এই নাও, তোমার জামাই এসেছে, তুমি কথা বলে দেখো। রুমকি সুমিতকে ফোনটা দিতেই সুমিত বলে, আপনারা জানেন তো আমি ভীষণ ব্যস্ত থাকি, আজকাল বাড়িতে খাওয়ার সময়টুকুও পাই না, তাও আবার রোববার, ওই একটাই দিন। একটু সুযোগ পেলে হয় একটা সিনেমা দেখি, কিংবা আমি আর রুমি আউটিংয়ে যাই। যাই হোক, বলছেন যখন তখন সময় করে একবার গিয়ে ঘুরে আসব। রুমকির মা ফোনে বলে, আচ্ছা বাবা তাহলে এসো কিন্তু। ফোন রেখে রান্নাঘর থেকে রানু বাবুর বাবাকে ডাকে, শুনছো গো বাবুর বাবা? বাবুর বাবা রেডিওতে খবর শুনতে শুনতে বলে, বলো আবার কি হলো? রানু কড়াইতে কাঁচা সবজি ছাড়তে ছাড়তে বলে, কি আর বলবো, তোমার বড় মেয়েকে ফোন করেছিলাম, সে তো ওই গলিতে গাড়ি নিয়ে আসতেই চাইছে না। এখন আবার বলছে জামাই তো মুরগি টুরগি পছন্দ করে না। তাহলে ফর্দটা একটু পাল্টাতে হবে তো, পাঁঠা আর ইলিশ মাছ ভাপা করতে হবে। বাবুর বাবা বলেন, এবার এখনো ভালো বৃষ্টি হয়নি, ইলিশ মাছ কি বাজারে উঠেছে? যদি বা পাওয়া যায়, তার দাম জানো? বলো তো রানু, এত টাকা পাবো কোথায়? আমার এই সামান্য দুটো টিউশন টাকায় কি সম্ভব? এটা তোমার মেয়ে জানে না? বাবু সকালে বাড়ি বাড়ি ব্যাপার দিয়ে যে কটা টাকা পেয়েছে, আজ তাও দিয়ে গেছে, এখন তো দেখছি তা দিয়েও কুলোবে না। তারপর জামাইদের পাজামা পাঞ্জাবি, আর মেয়েদের দুটো শাড়ি, আর নাতি নাতনিদের জামা ফ্রকও আনতে হবে। আর ঝুমকিকে ফোন করেছিলে? তোমার ছোট জামাই তো এখন দোকানে। রানু ওভেনে বসানো তরকারি খুন্তি দিয়ে নাড়তে নাড়তে বলে, ঝুমকিকে তো ফোন করা হয়নি। রানু ঝুমকির নাম্বারে ফোন করতেই ঝুমকি ফোনটা ধরেই বলে, কে মা? মা আমি ফোনটা কেটে এক্ষুনি তোমাকে ফোন করছি। ঝুমকি ফোনটা কেটে দেয়, সাথে সাথে ঝুমকি রিটার্ন কল করে। ঝুমকির মা রানু হ্যালো বলতেই ঝুমকি বলে, এবার বলো মা, কি বলছো? রানু ফোনটা কানে নিয়ে বলে, বলছি রোববার জামাই ষষ্ঠী, তুই নবেন্দু আমার নন্দুকে নিয়ে আসিস কিন্তু। একটু মা সকাল সকাল পারলে আসিস, দুজনে হাত লাগিয়ে রান্নাটা করব কেমন? তোর দিদি তো বলেছে ইলিশ মাছ আর পাঁঠার মাংস করতে, তোর কোনো আবদার নেই তো মা? ঝুমকি ওপাশ থেকে বলে, না মা, আমার কোনো আবদার নেই, তুমি যা করে খাওয়াবে তাই আমার কাছে অমৃত। রানু ওভেনে বসানো তরকারির কড়াইটা নামাতে নামাতে বলে, বল মা কি রাঁধতে হবে? ঝুমকি বলে, বললাম তো মা, তুমি যা করে খাওয়াবে তাই আমার কাছে অমৃত। তোমার জামাইও তোমার রান্না খুব ভালোবাসে, তোমার জামাইয়ের খাবার উপর কোনো আলাদা ভালোবাসা নেই, তুমি যা দেবে তাই খেয়ে উঠবে। আমায় বলো তো মা, তোমাদের টাকায় কুলিয়ে যাচ্ছে তো? ঝুমকির মা বলে, তা নিয়ে তোকে ভাবতে হবে না, তোর ভাই কিছু টাকা দিয়েছে, আর তোর বাবার কাছে যা ছিল কুড়িয়ে কাচিয়ে তা দিয়েই হয়ে যাবে। ওপাশ থেকে ঝুমকি বলে, মা ভাইয়ের পরীক্ষার আর কতদিন বাকি? রানু ভাতের হাঁড়ি ওভেনে বসাতে বসাতে বলে, আর 6 মাস। এবার বাবু খুব ভালো রেজাল্ট করেছে রে, প্রথম 10 জনের মধ্যে আছে,
এবার বাবু একটা চাকরি পেলে এই অভাবের সংসারের হাল যদি একটুখানি ফেরে। বাবু যে সকালে বাড়ি বাড়ি ঘুরে পেপার দেয়, এ কথা কাউকে বলিসনি তো মা? ঝুমকি বলে, না না মা, কাউকে বলিনি। মা, আমি তোমার জামাইকে বলে দেবো তুমি যে ফোন করেছিলে। তোমাকে আর নবেন্দুকে আলাদা ফোন করতে হবে না, ও কিছু মনে করবে না। রোববার সবাই মিলে যাব মা। রানু ফোনটা নামিয়ে রেখে বাবুর বাবাকে বলে, তুমি তাহলে মায়ের এই শেষ চিহ্নটা হীরকদার দোকানে বন্ধক রেখে 1000 টাকা নিয়ে এসো। এই টাকা থেকে বাবুর কলেজের ফিজের টাকাটাও হবে, জামাই ষষ্ঠীর অনুষ্ঠানও ভালোভাবে চলে যাবে। বাবুর বাবা রানুর মায়ের শেষ চিহ্নটা নিয়ে হীরকদার দোকানে গিয়ে টাকাটার সুব্যবস্থা করে নিয়ে এলো। বিকেলে বাজারে গিয়ে জিনিসপত্র আর গিফটগুলো কিনে আনলো। সবার গিফটগুলোই রানুর বেশ পছন্দ হয়েছে। পাঞ্জাবি দুটো জামাইদের খুব মানাবে। জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রানু গৃহদেবতা আর ষষ্ঠী দেবীর ব্রতকথা পাঠ করে ষষ্ঠী ঠাকুরের পুজো দিয়ে রান্নাঘরে ঢুকে রান্না শুরু করে দিলেন। বাবু আর বাবুর বাবা মাছ, মাংস, সবজি, আম, কলা, লিচু, দই, মিষ্টি সব সকালেই বাজার থেকে এনে রেখেছে। ঝুমকি সকালেই মায়ের কথা মতো একটা রিক্সা করে নন্দু আর নবেন্দুকে নিয়ে চলে এসেছে মায়ের সাথে রান্নায় হাত লাগাবে বলে। দুজনে মিলে রান্না করায় অনেক তাড়াতাড়ি রান্নাও হয়ে গেল। কিছুক্ষণ পর রুমকি মারিয়াকে নিয়ে সুমিত চলে এলো। কিছুক্ষণের মধ্যে দুই বোনের মধ্যে ছোটবেলার মতো গল্প শুরু হয়ে গেল। মারিয়া নন্দুর চেয়ে 2 বছরের বড়, তাও বাবুর সাথে নাচানাচি আর খেলা করে সময় কাটাচ্ছিল। তারপর সবার খাবার ডাক পড়ল। এ বাড়িতে একসাথে 6-7 জন বসে খাওয়ার মতো টেবিল চেয়ার নেই। একটা পড়ার টেবিলকে খাবার টেবিল হিসেবে ব্যবহার করা হয়। তার 4টে চেয়ারই ভিন্ন ধরনের, 2টো কাঠের, একটা লোহার, একটা প্লাস্টিকের। তাই বাবুর বাবা বললেন, আমরা সবাই একসাথে খেতে বসলে চেয়ার টেবিলে বসে হবে না। তাই বলছিলাম আমরা সবাই মেঝেতে বসে যদি দুপুরের খাবারটা খাই তাহলে কেমন হয়? রুমকি সাথে সাথে বলে উঠলে, না বাবা, তোমার ছোট জামাইয়ের অসুবিধা হয়তো হবে না, ওর ওভাবে খেতে অভ্যেস আছে, কিন্তু সুমিত ওভাবে হাঁটু মুড়ে বসে খেতে পারবে না। বাবুর বাবা বলে, তাহলে তো আর একসাথে বসে খাওয়া যাবে না, তাহলে 2 জামাই আর তোরা 2 বোন বসে পড়, মা তোদের পরিবেশন করে দিক, পরে আমরা 3 জন একসাথে বসে খেয়ে নেব, কেমন? সুমিত হাত ধুতে ধুতে বলে, না না, আমার কোনো অসুবিধা হবে না, একসাথে সবাই মিলে বসে খেলেই ভালো, আমরা সবাই মেঝেতে বসে খেয়ে নেব। খাওয়া শেষ করে সুমিত বলে, মা, আপনার রান্না ইলিশ আর মাংস যা হয়েছে না, এক কথায় অসাধারণ। হোটেলের রান্নাও এত ভালো হয় না মা, অনেক দিন পর খুব ভালো খেলাম। বাইরের খাবার খেয়ে খেয়ে জিভের চর পড়ে গেছিল মা। রানু আরেকটা রসগোল্লা সুমিতের প্লেটে দিয়ে বলে, আর একটা খেয়ে নাও বাবা। সুমিত রসগোল্লাটা মুখে তুলে নিয়ে বলে, আর দেবেন না মা, আমার অনেক বেশি খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে একে একে সকলে বড় ঘরটায় বসে পড়ে। নন্দু আর মারিয়া ঘুমিয়ে পড়েছে। রুমকি ঝুমকি নন্দু মারিয়ার পাশে শুয়ে পড়ল। সুমিত আর নবেন্দু পাশের ঘরে বসে দেশ বিদেশের পরিস্থিতি নিয়ে কথা বলছিল। কিছুক্ষণের মধ্যে রুমকিও ঘুমিয়ে পড়েছে। ঝুমকির মা খাওয়া দাওয়া সেরে এসে ঝুমকির পাশে বসে ঝুমকির মাথায় হাত বুলে দিতে থাকে। ঝুমকি লাফিয়ে উঠে বসে মাকে জড়িয়ে ধরে বলে, মা, আজ তোমার খুব কষ্ট হলো তাই না মা? আর এত সব করতে গেলে কেন মা? তোমরা এত টাকা পাবে কোথায় বলো তো? রানু ঝুমকির মুখ চেপে ধরে বলে, চুপ কর তো মা, রুমকি শুনলে আর রক্ষে থাকবে না রে। বলতে বলতেই রুমকিও জেগে যায়। জেগে মা আর ঝুমকি কথা বলছে দেখে উঠে বসে। রুমকি বলে, আচ্ছা মা, তোমাদের এত সব করতে যে টাকা লাগলো তা তোমরা পেলে কোথা থেকে? রুমকির মা রুমকিকে বলে, তা জেনে তুই কি করবি বলতো মা? ঝুমকি বলে, জানিস তো দিদি, সেটা আমি জানি, শুনবি? মা, তোমার গলাটা এভাবে শাড়ি দিয়ে জড়িয়ে রেখেছো কেন? তোমার মায়ের শেষ স্মৃতিচিহ্নটুকু
হীরক জেঠুর দোকানে বাধা দিয়ে 10,000 টাকা নিয়ে এসে এসব আয়োজন করেছো? গতকাল 11টা নাগাদ আমি আর নবেন্দু হীরক জেঠুর উল্টো দিকের দোকান জয়শ্রী থেকে মায়ের শাড়ি আর বাবার পাঞ্জাবি আর ভাইয়ের শার্ট কিনে বেরোতেই দেখলাম বাবা হীরক জেঠুর দোকান থেকে বেরিয়ে রিক্সায় উঠে চলে গেলেন। আমি আর নবেন্দু কৌতূহলে হীরক জেঠুর দোকানে ঢুকতেই হীরক জেঠু বলল, আরে ঝুমকি, হঠাৎ তুমি? এই তো এইমাত্র তোমার বাবা এসেছিলেন, তোমার মায়ের হার বন্ধক দিয়ে 10,000 টাকা নিয়ে গেলেন। নবেন্দু পকেট থেকে দোকানের মশলাপাতি কেনার টাকা থেকে 10,000 টাকা নিয়ে হীরক জেঠুর হাতে দিয়ে বলল, জেঠু, আমি শাশুড়ি মায়ের হারটা নিয়ে যাচ্ছি, কাল শাশুড়ি মাকে ফেরত দিতে চাইছি জেঠু। আমরা কাল ঝুমকিদের বাড়ি জামাই ষষ্ঠী উপলক্ষে গিয়ে এটা দিয়ে আসবো, আপনি আমাদের বিশ্বাস করে দিতে পারেন জেঠু। হীরক জেঠা বলেন, না না, সে বিশ্বাস তোমাদের উপর আমার আছে, ঠিক আছে নিয়ে যাও। ঝুমকি পাশে রাখা ব্যাগটা খুলে হারটা বের করে মাকে বলে, দেখি মা, তোমার গলার কাপড়টা সরাও তো। ঝুমকি মায়ের গলার হারটা পরিয়ে দেয়। ঝুমকির মা কিছু বলতে পারে না, শুধু দু চোখ বেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে। রুমকি অবাক হয়ে ঝুমকি আর মায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলে, হ্যাঁ রে ঝুমি, নবেন্দুর দোকানের বেচাকেনা এখন বেশ ভালো হচ্ছে, তাই না রে? ঝুমকি মায়ের হাতটা ঠিক করতে করতে বলে, আরে না না, আজ 4 মাস হলো আমি একটা স্কুলে চাকরি পেয়েছি, এখনও পার্মানেন্ট হইনি বলে মা বাবা ছাড়া আর কাউকে বলিনি। প্রথম বেতন পেয়ে বাড়িতে এসে প্রথমে 10,000 টাকা বাবার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই। আজ 4 মাস যাবৎ প্রতি মাসে 10,000 টাকা করে বাবার অ্যাকাউন্টে জমা দিচ্ছি। 4 মাস আগে বাবার অ্যাকাউন্টে মাত্র 1,000 টাকা জমা ছিল। বাবা ভেবেছে তার অ্যাকাউন্টে ওই 1,000 টাকাই জমা আছে, তাই বাবা সেখান থেকে টাকা তুলতে আর যায়নি। আর তাই বাবাও জানতে পারেনি যে তার অ্যাকাউন্টে 41,000 টাকা জমা হয়ে আছে। তাই আজকে অনুষ্ঠান করার জন্য দিদার শেষ স্মৃতিচিহ্নটুকু বন্ধক দিয়ে এসেছিল। রুমকি সব শুনে অবাক হয়ে যায়। রুমকি মনে মনে ভাবে, তাদের সচ্ছল অবস্থা হওয়া সত্ত্বেও তারা ঝুমকির মতো হাত বাড়িয়ে দিতে পারেনি অসচ্ছল অবস্থায় থাকা বাবা মা ভাইদের দিকে।